দুর্যোগ কাটিয়ে অবশেষে নিরাপদে অবতরণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বিকেল 4টে নাগাদ অবতরণ করার কথা ছিল, কিন্তু প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং যে কারণে একাধিকবার চেষ্টা চালিয়েও অবতরণ করা সম্ভব হয়নি। আর অবশেষে দুর্যোগ কাটিয়ে ঠিক বিকেল 5টা 18-তে কলকাতা বিমানবন্দরে নামল মুখ্যমন্ত্রীর বিমান। ঝড় বৃষ্টির জেরে প্রথমে কলকাতা বিমানবন্দরে নামতেই পারছিল না মুখ্যমন্ত্রীর বিমান। একাধিকবার চেষ্টা করা হয়, কিন্তু তারপর নির্ধারিত সময় প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে অবশেষে অবতরণ করল মুখ্যমন্ত্রীর বিমান। সেই সময় ছবি দেখতে পাচ্ছেন, প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া কলকাতা বিমানবন্দরে। যে সময় মুখ্যমন্ত্রীর বিমান অবতরণের কথা ছিল, অর্থাৎ বিকেল 4টে নাগাদ, কিন্তু প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেশ কিছুক্ষণ ধরে, অর্থাৎ 1 ঘন্টারও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর বিমান মাঝ আকাশে চক্কর কাটতে থাকে। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, একাধিকবার চেষ্টা সত্ত্বেও সম্ভব হয়নি, অবশেষে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি মাঝ আকাশে চক্কর কাটার পর দুর্যোগ কাটিয়ে নিরাপদে অবতরণ করেছে মুখ্যমন্ত্রীর বিমান। ঠিক কি খবর পাচ্ছ এই মুহূর্তে বিমানবন্দর সূত্রে? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে আসবেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি। আজকে অন্ডাল থেকে 3:39 তিনি টেক অফ করেছিলেন এবং সেই বিমানটি কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল 4টের আগেই, কিন্তু 4টের আগেই কলকাতা বিমানবন্দরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়। প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় এবং সেই ঝড় বৃষ্টির জন্য কলকাতা বিমানবন্দর থেকে সমস্ত বিমান ওঠা নামা স্থগিত করে দেওয়া হয়। সেই সময় মুখ্যমন্ত্রীর বিমান সবে মাত্র কলকাতার কাছাকাছি আকাশসীমায় পৌঁছেছে, কল্যাণীর কাছাকাছি, এবং সেইখান থেকেই মুখ্যমন্ত্রীর বিমান কিন্তু ঘুরিয়ে দিতে হয়, কারণ কলকাতার দিকে আসার যে রুট ছিল গোটা রুটটি ধরেই কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। প্রবল ঝড় বৃষ্টি চলছিল, জোরালো হাওয়া ছিল এবং মুখ্যমন্ত্রী যে বিমানে করে যাতায়াত করে সেই বিমানটি অপেক্ষাকৃত ছোট। এই মুহূর্তে দেখতে পাচ্ছ, নিরাপদভাবে অবতরণ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন। নিজের গাড়িতে করে তিনি কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন এবং তিনি এই মুহূর্তে তিনি তার গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। আজকে ঠিক 4টে নাগাদ তার কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল, কিন্তু এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য 5টা 18 মিনিটে তিনি কলকাতা বিমানবন্দরে নেমেছেন। প্রায় 1 ঘন্টা 18 মিনিট কিংবা 1 ঘন্টা 20 মিনিট মাঝ আকাশে তাকে ঘুরপাক খেতে হয় তার বিমানটিকে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ দীর্ঘক্ষণ মাঝ আকাশে যে বিমানটি ঘুরপাক খাচ্ছিল তাতে জ্বালানি কমে আসছিল এবং অবশেষে কলকাতায় আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ার পর 5টা 19-এ মুখ্যমন্ত্রী সে বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে নিরাপদভাবে। আজকের এই ঘটনা নিয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে আবহাওয়ার পরিস্থিতি আচমকাই খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের সমস্ত বিমান অবতরণ এবং টেক অফ স্থগিত করে দিতে হয়েছিল এবং তিনি আজকে 4টের ঠিক পরেই এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে প্রায় 20 মিনিটের জন্য সমস্ত পরিষেবা তারা বন্ধ করে দিয়েছিল এবং মুখ্যমন্ত্রীর যে বিমান সেটা আকাশে ঘুরপাক খেতে থাকে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট আকাশে ঘুরপাক খাওয়ার পর কখনো উত্তরের দিক থেকে সেটা কলকাতাতে আসার চেষ্টা করে, আবার কখনো বিমানটি ঘুরিয়ে গিয়ে দক্ষিণের দিক দিয়ে আমতলার দিক থেকে কলকাতার দিকে আসার চেষ্টা করে। কিন্তু যতবার মুখ্যমন্ত্রী সেই বিমান চেষ্টা করেছিল কলকাতায় আসার, প্রত্যেকবারই সেই চেষ্টা কিন্তু বিফলে যায়। অবশেষে 5টা 18 মিনিটে সেই দক্ষিণের দিক থেকে অর্থাৎ আমতলার দিক থেকে সেই কলকাতার রানওয়ে অ্যাপ্রোচ করে এবং ক্রমশ দেখা যায় কলকাতার কাছে আসতে শুরু করছে মুখ্যমন্ত্রীর বিমান এবং অবশেষে 5টা 19-এ মুখ্যমন্ত্রী সেই বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়ার কিন্তু আরও পূর্বাভাস রয়েছে। এখনও দেখতে পাচ্ছ কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে এবং সেটাই একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল যে প্রথম দফায় যখন ঝড় বৃষ্টি হলো মুখ্যমন্ত্রী বিমান যে অবতরণের চেষ্টা করে বিফল হয় এবং সেটাকে ঘুরপাক খেতে হয়, কলকাতায় নামতে পারেনি। দ্বিতীয়বার যখন একাধিকবার চেষ্টা করার পর শেষবারের জন্য যখন তার বিমান অবতরণের জন্য আসছিল তখনও কিন্তু আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছিল এবং একটা আশঙ্কা তৈরি হয়েছিল আবার ঝড় বৃষ্টি শুরু হবে কিনা। কিন্তু সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া আবার তৈরি হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর বিমান নিরাপদে এটা কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম তার নিজের গাড়ি করে তিনি কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে গেলেন। সোনালী, ধন্যবাদ প্রথমে।
ভোটের আগে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় শুট আউট, গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু। গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী রাহুল দে। বাঘাযতীনের এক বহুতলের ছাদে অন্তত 3 রাউন্ড গুলি চলার খবর। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই এবং তার আগে এরকম বাঘাযতীনের মতো জায়গায় এরকম একটা শুট আউটের ঘটনা ঘটলো, এক তৃণমূল কর্মীর মৃত্যু হলো এবং সব থেকে বড় কথা, এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনিও একজন তৃণমূল কর্মী। দেখো একেবারে, এবং দুটো প্রশ্ন যেটা এলাকার প্রত্যেকটা বাসিন্দারা করছেন, সেটা হচ্ছে বহিরাগতরা কেন এলাকায় ঢুকলো, এবং দ্বিতীয়ত আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, এবং যে আহত হয়েছে তার অভিযোগের ভিত্তিতে 4 জন গ্রেপ্তার হলেও এই 4 জন যার মৃত্যু হয়েছে এবং যে আহত হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের অভিযোগ ছিল। এই ব্যক্তিরা কিভাবে তাদের এত দাপট, 7টার ঠেক গড়িয়া অঞ্চলে, সেখান থেকে তাদের সেই ঝামেলার সূত্রপাত সেটা এসে পড়ল এই পাটুলিতে। এবং এই ঘটনার পর আমরা দেখেছি যে সিপিএম প্রার্থী যাদবপুর কেন্দ্রের বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আসেন এবং তিনি এসে কিন্তু স্পষ্টত বললেন যে পুলিশের যোগ রয়েছে, পুলিশের মদত ছাড়া এদের বাড়বাড়ন্ত হতে পারে না। দ্বিতীয়ত আমরা দেখলাম যে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার তিনি এসে যখন পৌঁছন, এবং তিনিও কিন্তু এই বহিরাগতরা কীভাবে আসছেন তা নিয়ে শঙ্কিত, এবং তিনিও স্পষ্টত পুলিশকে ফোন করে কিন্তু তিনি বললেন যাতে বহিরাগতরা না ঢোকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে, এবং সাধারণ মানুষ তাকে জানালেন যে শান্ত অঞ্চল সেই জায়গাতে এই ধরনের ঘটনায় সিসি ক্যামেরা লাগানো হোক। অর্থাৎ দফায় দফায় কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি এখানে যে তৈরি হয়েছে, গতকাল থেকে রাজনৈতিক তরজার জায়গাও তৈরি হয়েছে। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে গতকালে রাত্রিবেলা যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আগ্নেয়াস্ত্র কমপক্ষে 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে, এবং সেই গুলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির এবং রাহুল দে নামে, এবং তার সঙ্গে যে আহত হয়েছে সেই আহত ব্যক্তি এবং তার সঙ্গে সঙ্গে রাহুল দে এবং তার সাথে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকের কিন্তু বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে। যে আহত হয়েছে লিখিত অভিযোগ করেছে এই ঘটনায়, সে কিন্তু পুলিশকে জানিয়েছে যে তারা মদ্যপান করছিল, হঠাৎ করে বাইরে থেকে কিছু যুবক আসে এবং তারপরে এই ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে গুলি চলার পরে বাইরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে, কয়েকটি বাইক ফেলে পালায় অভিযুক্তরা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে আহত হয়েছে যে ব্যক্তি তার বিরুদ্ধেও কিন্তু সরব হয় স্থানীয়রা, এবং তারা জানান যে নেতা থেকে দাদা তাদের হাত মাথার উপরে থাকার জন্য দিনের পর দিন এখানে সে কিন্তু তোলাবাজি থেকে আরম্ভ করে একাধিক ক্রিমিনাল কাজ অ্যাক্টিভিটিস তার ছিল। এবং এই ঘটনা শুধুমাত্র এখানেই সীমিত নয়, সিপিএম প্রার্থীর তরফ থেকে এটাও অভিযোগ করা হয়েছে যে এই ধরনের লোকেরাই দিনের পর দিন যখন নির্বাচন হয় তখন সাধারণ মানুষকে ভোট দিতে গিয়ে বাধা দেয়, এজেন্টদের মারধর থেকে আরম্ভ করে ভোটেও এদের সক্রিয় ভূমিকা থাকে। কেন তাদের এত দাপাদাপি, কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র, সেই নিয়েই উঠছে প্রশ্ন। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন এই ঘটনায় যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই আহত জিৎ মুখোপাধ্যায়, যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে সে যুক্ত ছিল, পুলিশ সূত্রে এমনটাই খবর। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনুন। 12:30 কি 12:45 নাগাদ একটা আওয়াজ হলো। তার আগে থেকে চিল্লামিল্লি হচ্ছিল, সন্ধ্যার থেকে চিল্লামিল্লি হচ্ছিল একটু আধটু। তারপরে তো দেখলাম গুলি করেছে, খুব জোরে জোরে চিৎকার করছে। ওখান থেকে দেখছি হুড়মুড় হুড়মুড় করে বাইকের আওয়াজ, ওই জায়গাটা দাঁড়িয়ে কাঁচ ভাঙছে, বোতল ভাঙছে, বাইকটা ভাঙলো, বুলেটটা। কতজন? তো প্রায় 6-7 জন, প্রত্যেকের হাতেই একটা না একটা কিছু রয়েছে। এবার এখান থেকে যাচ্ছে, হাতের মধ্যে কতগুলো, একজনের হাতের মধ্যে লম্বা লম্বা লাঠির মতন কিছু একটা। আর তখন বলছে একজনকে এই গাড়িটা ভাঙ, গাড়িটা ভাঙ। যখন বলেছে গাড়িটা ভাঙ তখন ওখানে একটা পাথর পড়ে রয়েছে এত বড়, ওটা দিয়ে গাড়িটার পেছনে 3-4 আঘাত করেছে কিন্তু ভাঙেনি। তারপরে বলছে তাহলে আগুন জ্বালিয়ে দে। আমি তখন আমার হাজব্যান্ডকে ডেকেছি, যেহেতু আমাদের গাড়িটা এখানে থাকে। তার আগে গুলি করেছে, অনেকগুলোই গুলির আওয়াজ হয়েছে। তাও মোটামুটি আমি যখন গুলির আওয়াজ ফার্স্ট একবার, সেকেন্ড, তারপরে ফটফট করে 3-4টে হয়েছে। প্রথমে ফার্স্টবার হয়েছে, তার 2-3 মিনিট পরে আরেকটা হয়েছে, তারপরে পরপর হয়েছে। জিতের বউ তখন ওখান থেকে চিৎকার করলো, উনি চিৎকার করার পরে ওরা গাড়িটার মধ্যে কিছু ধরায়নি। তারপরে একজন হেলমেট পরে গেল, দেখলাম মাথার মধ্যে একটা হোয়াইট কালারের হেলমেট, হেলমেটটা পুরো লাল, অর্ধেক হোয়াইট অর্ধেক রেড, ওটা দিয়ে কিছু একটা করেছে, বোঝাই গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.